একদম সহজ বিষয়, 168 থেকে 171 দ্বারা, তার মানে সংখ্যাগত দিক থেকে 168, 169, 170, 171 এই ধারাগুলো নিয়ে আলোচনা করব। যদিও একদম সহজ, যারা তারপরে আমাদের এই ক্লাস শেষে আমরা একটু চেষ্টা করব 154 থেকে 167 ধারা পর্যন্ত একটু রিভিশন দেওয়ার জন্য। প্রথমেই যে ধারাটি সেটি হচ্ছে 168, যেখানে বলা আছে মামলার যে তদন্তকারী অফিসার আছেন তিনি যখন মামলা তদন্ত করবেন, তিনি যদি ওসির নিম্নে হন, মানে কি বুঝাইছি, যিনি তদন্ত করতেছেন তিনি যদি ওসির নিম্নে হন, সেই অফিসার অবশ্যই তদন্তের ফলাফল কাকে জানাবেন? অফিসার ইনচার্জকে জানাবেন। কাকে জানাবেন? অফিসার ইনচার্জকে তিনি বিষয়টা জানাবেন। ফলাফল, রিপোর্ট, মনে করেন একটা জিনিস অগ্রগতি হচ্ছে, রিপোর্ট, একটা মামলার তদন্ত হচ্ছে, আপনি রিপোর্ট জানাবেন না ওসিকে? আপনি যদি ওসির নিম্নে হন, ইন্সপেক্টর তদন্ত, সাব ইন্সপেক্টর আপনি যদি হন, বা এএসআইও যদি হন, যখন আপনাকে দিবে, যেমন ধরেন জিডি মূল্যে দিল আমলযোগ্য, আপনি তদন্ত করতেছেন, অগ্রগতি সম্পর্কে আপনি ওসিকে জানাবেন। কারণ ওসির নামেই তদন্ত বরাদ্দ। ফৌজদারি কার্যবিধির 156 ধারা মোতাবেক তদন্ত বরাদ্দ কার নামে? ওসির নামে। ওসি ওই তদন্তের বরাদ্দ থেকে আপনাকে হাওলা করে দেয়। যেহেতু আপনি তদন্ত করবেন, তাহলে তদন্তের জন্য মূল অফিসার হচ্ছে ওসি। ওসিকে আপনি অবশ্যই জানাবেন। এখন যদি ওসির চাইতে বড় অঙ্কের কেউ তদন্ত করে, তখন কি হবে? তখন তার জন্য তো তিনি নিজেই ওসি হয়ে যাবেন। কারণ ফৌজদারি কার্যবিধির 551 ধারা অনুযায়ী যদি সিনিয়র কোনো র্যাঙ্কের অফিসার আপনার থানায় ইন করে দায়িত্ব পালন করেন, তবে তিনি নিজেই কিন্তু ওসির দায়িত্ব পালন করেন। তাহলে এটা আমাদের একদম সহজ। আমরা যদি পরেরটা দেখি, 169, সাক্ষ্য অপর্যাপ্ত হলে অভিযুক্ত ব্যক্তিকে অব্যাহতি। মনে করেন একজনের নামে একটা মামলা করা হয়েছে, অনেক তদন্ত করছেন, বিশাল তদন্ত, তদন্ত করতে 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 তদন্ত শেষ। এই তদন্ত শেষে এখন মনে করেন এই আসামির বিরুদ্ধে যদি সাক্ষ্য প্রমাণ না পান, সাক্ষ্য প্রমাণ যেগুলো পাইছেন এগুলো তাকে অভিযুক্ত করার মতো যথেষ্ট না, পর্যাপ্ত না, এই ক্ষেত্রে আপনি কি করবেন? এই ক্ষেত্রে বলছে যে আসামিকে অব্যাহতি দিতে হবে। তার মানে ওই আসামিকে আপনার মুচলেকা নিয়ে ছেড়ে দিতে হবে। মুচলেকাটা কেন নিতে হবে? এখন হয়তো পাওয়া যাচ্ছে না, ভবিষ্যতে পাওয়া যেতে পারে, এই জন্য মুচলেকাটা নিতে হয়। এই জন্য এটা বোঝানো হয়েছে সহজ অর্থে, যদি কোনো আসামির বিরুদ্ধে তদন্ত করে সাক্ষ্য প্রমাণে অভিযুক্ত করার মতো কোনো কিছু পাওয়া না যায়, তবে মামলা ম্যাজিস্ট্রেটের কাছে প্রেরণের কোনো প্রয়োজন নাই। একদম সহজ হিসাব, আসামি অব্যাহতি। ঠিক তার বিপরীতে বলা আছে 170, এখন যদি আপনি সাক্ষ্য প্রমাণ পর্যাপ্ত পান, তাহলে কি করবেন? আসামির বিচারের জন্য পাঠাবেন কিনা? 170-এ এই কথাটাই বলছে, যখন অপরাধ সংগঠিত হইল, সাক্ষ্য প্রমাণ পাওয়া গেল এবং পর্যাপ্ত, যেটা হলো কি পর্যাপ্ত, আসামির বিরুদ্ধে পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণ পাওয়া গেছে আসামিকে অভিযুক্ত করার মতো, এখন এইটা অবশ্যই আদালতের কাছে প্রেরণ করতে হবে। কার কাছে প্রেরণ করতে হবে? আদালতে প্রেরণ করতে হবে বিচারের জন্য। এখন দেখেন, সব ঘটনায় কি সাক্ষ্য প্রমাণ পাইলে আসামি আদালতের কাছে প্রেরণ করতে হয়? বিকল্প কি কোনো কিছু নাই? আছে। কিরকম? যেই ঘটনায় আপনি চার্জশিট দিচ্ছেন, এই ঘটনা যদি জামিনযোগ্য হয়, কি যোগ্য? জামিনযোগ্য হয়, সেই জামিনযোগ্য অপরাধের ক্ষেত্রে আপনার সাক্ষ্য প্রমাণ পাওয়া গেলেও আপনি কি করতে পারেন? আসামিকে মুচলেকা নিয়ে ছাড়তে পারেন। বিচারের জন্য ঠিকই যাবে মামলা ম্যাজিস্ট্রেটের কাছে, বাট আসামিকে আপনি ইচ্ছে করলে ছাড়তে পারেন। 170-এ বলতেছে যদি জামিনযোগ্য হয়, যদি এই ক্ষমতাটি ওসি সাহেবরা প্রয়োগ করেন না, তবে প্রয়োগ করার জন্য ক্ষমতা রাখছে। আপনি আসামি গ্রেপ্তার করছেন, এখন সাক্ষ্য প্রমাণে দেখা গেছে যে আসামির বিরুদ্ধে অভিযোগ, প্রমাণের মতো সাক্ষ্য প্রমাণ আছে, আপনি পাঠাই দিলেন, 170-একে আপনি পাঠাই দিলেন। এখন দেখা গেছে যে আপনার জামিনযোগ্য, তখন কি হবে? জামিনযোগ্য হয়, তাহলে তাকে আপনি ছেড়ে দিতে পারবেন। এটাও আমাদের 170-এর একে বলা আছে। তাহলে 169-এ হইলো সাক্ষ্য প্রমাণ পাইলাম না, তাকে অব্যাহতি দিলাম। 170-এ হইলো সাক্ষ্য প্রমাণ পাইলে আপনার প্রেরণ করতে হবে। আর যদি এই সাক্ষ্য প্রমাণ আপনার হয়, জামিনযোগ্য অপরাধের বিরুদ্ধে হয়, তাহলে আপনি আসামি পাঠাবেন না, কিন্তু মামলা আসামির ম্যাজিস্ট্রেটের কাছে যাবে। এইটা হলো একে বলছে। আবার 170-এর 2 খেয়াল করে দেখেন, স্ক্রিনে আছে যে কোনো আলামত যদি উদ্ধার হয়ে থাকে, আলামত,
জামিনযোগ্য হোক বা জামিন অযোগ্য হোক দেখার বিষয় না, যদি কোনো আলামত উদ্ধার হয়ে থাকলে অফিসার ইনচার্জ ম্যাজিস্ট্রেটের নিকট সেটা প্রেরণ করবেন। এবং মামলার ঘটনার বিষয়ে বাদী বা ঘটনার বিষয়ে অবগত আছে এমন সাক্ষী যারা আছে, তারা যে বিজ্ঞ আদালতে হাজির হয়ে সাক্ষ্য দিবে, তাদের কাছ থেকে মুচলেকা দাবি করা যাবে। তাদের তাদের কাছ থেকে কি 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 দাবি করা যাবে? আমাদের মুচলেকা দাবি করা যাবে। তার মানে হচ্ছে, যদি আপনি কোনো আলামত উদ্ধার করেন, মামলার সাথে অবশ্যই সেই আলামত প্রেরণ করতে হবে। এবং মামলার বাদী এবং ঘটনার বিষয়ে অবগত আছে এমন সাক্ষী, তাদের কাছ থেকে মুচলেকা নেবেন। কি মুচলেকা? যে আপনি বিজ্ঞ আদালতে হাজির হয়ে সাক্ষ্য দিবেন, এটার একটা মুচলেকা দেন। তার মানে 170-2 মোতাবেক সাক্ষীর মুচলেকা। সাক্ষী বাদী কিন্তু এক ধরনের সাক্ষী। তিনি বলতেছে, মুচলেকায় যদি মুখ্য মহানগর ম্যাজিস্ট্রেট বা মুখ্য বিচারিক ম্যাজিস্ট্রেট উল্লেখ থাকে, তবে সেই আদালত বিষয়টি অনুসন্ধানের জন্য যে আদালতের উপর দায়িত্ব অর্পণ করে থাকে সেই আদালত এর অন্তর্ভুক্ত হবে। এই ব্যাপারে বাদী বা সাক্ষীদের উক্তরূপে নোটিশ দিতে হবে। এটা আপনাদের লাগবে না, এটা দরকার নাই কোনোভাবেই, এটার কঠিন। তবে সহজ অর্থে যদি বুঝে রাখেন, সেটা হলো আপনি মুচলেকা দিলেন এক কোর্টে, পরবর্তীতে দেখা গেছে যে অন্য কোর্টে মামলা চলে গেল, তাহলে ওই কোর্ট, যে কোর্টে মামলা পরিবর্তন হলো, যে কোর্টে চলে গেল, আপনি ওই কোর্টেই সাক্ষ্য দিবেন। এই বিষয়ে অবশ্য আপনাকে নোটিশ দেওয়া হবে, কারণ এই সমন আসবে আপনার নামে, ওইটাই নোটিশ। 4 তো বাতিলি। 5 নম্বর উপধারায় বলছে 170-5, যেই অফিসারের উপস্থিতিতে মুচলেকা সম্পাদিত হয়েছে, তিনি সম্পাদনকারীদের মধ্যে একজনকে একটি কপি দিবেন। এই যে সাক্ষীরা যে মুচলেকা সই করতেছে, এই মুচলেখার কপি তাদেরকে দিতে হবে এবং মুচলেকাটি তার রিপোর্টের সাথে ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ করতে হবে। অর্থাৎ সাক্ষীর কাছ থেকে যে আপনি মুচলেকা নিছেন, এই মুচলেকাটি এই মুচলেকাটি আপনার ডকেটে থাকবে। ডকেটের সাথে যুক্ত করে কোথায় প্রেরণ করতে হবে? বিজ্ঞ আদালতে কিন্তু সেটা প্রেরণ করাতে হবে। আমরা যে মুচলেকা নিলাম, সাক্ষীর কাছ থেকে যে মুচলেকা নিলাম, এই মুচলেকাটি আমরা কোথায় প্রেরণ করব? আমরা ম্যাজিস্ট্রেটের কাছে সেটা প্রেরণ করব। আমি যদি আবার একটু ব্যাক করি, 168 পুলিশ অফিসার যদি তদন্ত করে, তিনি ওসিকে জানাবেন যদি তিনি ওসির অধস্তন হন। 169 সাক্ষ্য প্রমাণ যদি আমি না পাই, ধৃত আসামিকে মুক্তি দিতে হবে। মানে আপনার ম্যাজিস্ট্রেটের কাছে পাঠানোর মতন কোনো কিছু পাইলাম না, একজনকে আমরা ধরতেই পারি, ধরলাম, কিন্তু তদন্ত করে দেখা গেল তার নামে সাক্ষ্য প্রমাণ পাওয়া গেল না, তাকে ছেড়ে দিতে হবে। 170 যদি বা সাক্ষ্য প্রমাণ পাওয়া যায় তাহলে প্রেরণ করতে হবে। তবে যদি জামিনযোগ্য অপরাধ হয়, তাহলে এক্ষেত্রে জামিনের ব্যবস্থা থাকলে আপনার মুচলেকা নিয়ে মুক্তি দেওয়া যাবে। 2, কোনো আলামত উদ্ধার হয়ে থাকলে আলামত প্রেরণ করতে হবে। বাদী বা সাক্ষী যারা আছে, তারা ম্যাজিস্ট্রেটের কাছে হাজির হয়ে জবানবন্দি দিবে, তাদের কাছ থেকে কি নেওয়া যাবে? আপনার তাদের কাছ থেকে মুচলেকা নেওয়া যাবে। 3 দরকার নাই, 4 তো বাতিলি। 5 বলতেছে, এই যে আমরা মুচলেকাটা নিলাম, এই মুচলেকার কপি আবার সাক্ষীদেরকে দিব এবং এটা ম্যাজিস্ট্রেটের কাছে আমরা প্রেরণ করব। এটা হলো আমাদের 170 শেষ। 70-5। 171 বলতেছে, সাক্ষী হাজিরের বিষয়ে পুলিশের দায়িত্ব ও কর্তব্য কি? দেখেন এখানে মজার বিষয় আছে। একে বলতেছে 171, অভিযোগকারী বা সাক্ষীকে পুলিশের সাথে যাওয়ার জন্য বলা যাবে না। আপনি সাক্ষীদেরকে বলতে পারবেন না যে আমার সাথে চলে, এটা আপনি বলতে পারেন না। এবং অনাবশ্যক বা কোনো অসুবিধায় ফেলা যাবে না, সাক্ষীদেরকে আপনি বিরক্ত করবেন না আর কি, তাদেরকে কোনো অসুবিধায় ফেলানো যাবে না। তার নিজস্ব মুচলেকা ব্যতীত তার কাছে আর অন্য কিছু জামানত দাবি করা যাবে না। তার মানে 170-2 উপধারায় যে মুচলেকার কথা বলা আছে, সাক্ষীর মুচলেকা, আপনি কেবল সেটাই দাবি করতে পারবেন, এর বাইরে আপনি কোনো কিছু দাবি করতে পারবেন না। পরে বলতেছে যে ফৌজদারি কার্যবিধির 170 ধারার নির্দেশ অনুযায়ী কোনো অভিযোগকারী বা সাক্ষী হাজির হতে বা মুচলেকা দিতে অস্বীকার যদি করে, অস্বীকার করলে অফিসার ইনচার্জ তাকে হেফাজতে গ্রহণ করে ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ করবেন। এই যে সাক্ষীদেরকে গ্রেফতার, এই যে 171-1, যে মুচলেকা যেটা আপনি চাইছিলেন 170-2, এই মোতাবেক যদি মুচলেকা দিতে তারা না চায়, বাদী বা সাক্ষীরা যদি মুচলেকা দিতে না চায়, তবে আপনি তাদেরকে হেফাজতে গ্রহণ করতে পারবেন। এই ক্ষমতা কোথায় দেওয়া আছে? 171। এই জন্যই দেখবেন যখন বিনা পরোয়ানায় আসামিকে কোনো ব্যক্তিকে গ্রেপ্তার, এই ধরনের কোনো প্রশ্ন আসে, তখন কিন্তু ফৌজদারি কার্যবিধির 171 দ্বারা আমরা লিখি। কি জন্য লিখি? ওই যে 170-এ যারা আপনার মুচলেকা দেওয়ার কথা, বাদী বা সাক্ষী, সে সে মুচলেকা দিবে না, অস্বীকার করতেছে, দিবে না, না দিলে তাকে আমরা গ্রেপ্তার করে নিয়ে আসবো, নিয়ে এসে ম্যাজিস্ট্রেটের কাছে প্রেরণ করব। ওসি মানেই তো দারোগা, দারোগা মানেই তো ওসি। এবং
ম্যাজিস্ট্রেট তাকে মুচলেকা সম্পাদন না করা বা মামলার শুনানি সমাপ্ত না হওয়া পর্যন্ত হেফাজতে আটক রাখতে পারেন। পরে দুইয়ে বলতেছে যে অবাধ্য অভিযোগকারী বা সাক্ষীকে হাজির করা, এটা আমাদের তেমন বিষয় না। এখানে বলতেছে যে একে যাই বলা থাকুক না কেন, সাক্ষী হাজির করার বিষয়টা পুলিশেরই দায়িত্ব। মানে আপনি তাকে বলতে পারেন না যে আমার সাথে যাবেন, তাকে আপনি অসুবিধায় ফেলা যাবে না, যে একে বলতেছে। কিন্তু দুইয়ে এসে বলতেছে যে ভাই, একে আমি যাই বলি না কেন যে বাধা দেওয়া যাবে না বা অসুবিধায় ফেলা যাবে না, এই দুইয়ে এসে বলতেছে একে যাই বলা থাক, আদালতে হাজির করার বিষয়টি গ্যারান্টি দিবে কে? পুলিশ। তার মানে নিশ্চয়তা দিবে পুলিশ যে সাক্ষী হাজির করবে। তাহলে দেখছেন কিভাবে বাজাইছে। আপনার ৭১-এর একে এসে বলতেছে সাক্ষীকে আপনি জোর করতে পারবেন না, প্রেশার দিতে পারবেন না, সাথে যাওয়ার জন্য বলতে পারবেন না। শুধুমাত্র তার কাছ থেকে আপনি মুচলেকা দাবি করতে পারবেন যে আপনি মুচলেকা দেন। যদি সে মুচলেকা না দেয় তাহলে আপনি তাকে অ্যারেস্ট করে সাথে করে নিয়ে আসতে পারবেন। তবে এই ধরনের সাক্ষীদেরকে অ্যারেস্টের সময় কিন্তু হাত করা ব্যবহার করা যাবে না। বুঝতে পারছেন? প্রবিধান ৩৩০-এ দেখবেন বলা আছে যে হাত করার ব্যবহার আপনি এটা পারেন না। এই ধরনের আসামিদের ক্ষেত্রে আপনি হাত করা ব্যবহার করতে পারবেন না। কোন ধরনের আসামি? ওই যে সাক্ষী, সরি, এই যে সাক্ষী, অবাধ্য সাক্ষী বা ফরিয়াদি মানে অভিযোগকারী, এদেরকে যখন আপনি গ্রেপ্তার করবেন তাদেরকে আপনি কি ব্যবহার করতে পারবেন না? হাত করা ব্যবহার করতে পারবেন না। এটা কিন্তু প্রবিধানে বলা আছে। ঠিক আছে, এটা আমাদের ১৭১ বুঝছেন তো? প্রথমে আপনাকে বলছে যে আপনি তাদের কাছ থেকে অসুবিধায় ফেলতে পারবেন না, তাদের কোনো ঝামেলায় ফেলতে পারবেন না। তবে সাক্ষী হাজির করার দায় দায়িত্ব আপনারই, পুলিশেরই। আর ১৭১-এর ২-এ কিন্তু কথা বলছে একে আমি যাই বলি না কেন, আপনার দায়িত্ব আপনারই। ১৭১-এর ২-এ বলছে। আর ১৭১-এর ১-এর দ্বিতীয় পারায় বলছে যে আপনার অবাধ্য যদি হয়, কেউ যদি মুচলেকা দিতে না চায়, তাহলে আপনি তাকে গ্রেপ্তার করতে পারবেন। শুরু থেকে দেখেন ১৬৮, ওসির নিচে যদি কেউ তদন্ত করে, তিনি তদন্তের ফলাফল কাকে জানাবেন? এসপি কে নাকি? তদন্তের ফলাফল কাকে জানাবেন? এসপি কে না ওসি কে? ওসি কে। কাকে জানাবেন তদন্তের ফলাফল? ওসি কে জানাবেন। রিপিট করেন, তাহলে দেখবেন আপনি ক্লিয়ার হয়ে গেছেন। রিপিট না করলে ক্লিয়ার হবেন না। ওসি কে তিনি জানাবেন। আর যদি ওসির ঊর্ধ্বতন কেউ তদন্ত করে, তাহলে তো তিনি নিজেই ওসি, তাহলে আর তারে কারে জানাবেন? ওসি সাহেব যদি তদন্ত করেন, তাহলে তিনি নিজেই ওসি, উনি আর কারে জানাবেন? ১৬৯, আসামির বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণ না পেলে মামলা ম্যাজিস্ট্রেটের কাছে প্রেরণ করার কোনো প্রয়োজন নাই। বুঝছেন? তার মানে আসামিকে আপনি ছেড়ে দিতে পারবেন। ১৬৯ বলছে। ১৭০ বলছে যদি সাক্ষ্য প্রমাণ পাওয়া যায় তাহলে প্রেরণ করতে হবে। আচ্ছা, সাক্ষ্য প্রমাণ পাইলেন কিন্তু জামিনযোগ্য, তাহলে জামিন দিতে পারবেন। ওকে। পরে আবার বলতেছে যদি কোনো আলামত সংগ্রহ করে উদ্ধার করে থাকেন, তাহলে আলামত অবশ্যই প্রেরণ করতে হবে। আর আলামতের ক্ষেত্রে এই আলামত অবশ্যই ম্যাজিস্ট্রেটের কাছে প্রেরণ করতে হবে। মামলার যে বাদী আছে বা সাক্ষী আছে, তাদের কাছ থেকে আপনি তো সাক্ষ্য জবানবন্দি নিলে তাদের কাছ থেকে তো আপনি নিতে পারেন না, ওই কি জানি বলে, তাদের কাছে আপনি স্বাক্ষর নিতে পারেন না। ১৬২-তে না করা আছে না, সাক্ষীর কাছ থেকে কি নেওয়া যাবে না? স্বাক্ষর নেওয়া যাবে না, বলা আছে না? ১৬২-তে বলা আছে কিনা যে দারোগা সাহেব যে জিজ্ঞাসাবাদ করলো সাক্ষীদেরকে, তাদের কাছ থেকে স্বাক্ষর নেওয়া যাবে কি যাবে না? বলেন। যাবে? যাবে না। ১৬২-তে বলা আছে। কিন্তু ১৭০-এর এই ২-এ কিন্তু বলতেছে এই যে জিজ্ঞাসিত বাদী বা সাক্ষী, তার কাছ থেকে মুচলেকা নেওয়া যাবে। যে এই মুচলেকাটা কি মুচলেকা? যে আমি এই মর্মে মুচলেকা দিচ্ছি যে বিজ্ঞ আদালত কর্তৃক নির্ধারিত তারিখে আমি বিজ্ঞ আদালতে হাজির হয়ে জবানবন্দি দিতে বাধ্য থাকব। এই ধরনের একটা মুচলেকা নেওয়া যাবে। ১৭১ বলতেছে বাদী সাক্ষীদেরকে কোনো অসুবিধায় ফেলা যাবে না। যদি তারা মুচলেকা দিতে না চায়, তবে তাদেরকে তাদেরকে কি করতে হবে? আটক করে আপনার হাজির করতে হবে। আটক করে হাজির করতে হবে। ১৭১-এর ২-এ গিয়ে বলতেছে যে একে আপনাকে যতই না করুক, সাক্ষী হাজির করার দায়িত্ব কার? পুলিশের। কার? পুলিশের। এই হলো মূলত আমাদের আজকের ক্লাস। আমরা আবার
154 থেকে আবার রিভিশন দিব 167 ধারা পর্যন্ত। এই পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে কিনা বলেন? চারটা বিষয় একদম সহজ সহজ, যেহেতু সহজ বিষয় এই জন্য আমরা পাশাপাশি অন্যান্য বিষয়গুলো আপনার সাথে রিভিশন রাখবো। 169-এ ওই যে সাক্ষ্য অপর্যাপ্ত হইলে যে ওসি স্যার মুচলেখা দিয়ে তাকে অব্যাহতি দিয়ে দেবে স্যার, এটার কি কোনো কাগজপত্র বা কোনো ডকুমেন্ট কি আর ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ করতে হবে, নাকি একবারই পুরো ডিসমিস? আচ্ছা, ঠিক আছে। মূলত হইলো আপনি যাকেই গ্রেপ্তার করেন, আপনি যদি খেয়াল করে দেখেন, আপনি বিনা পরণে গ্রেপ্তার করে থানায় আনছেন মানেই ওসিকে আপনার ম্যাজিস্ট্রেটকে জানাইতে হবে। আপনি মুচলেখা দিয়ে ছাড়লেও এটা আপনার জানাইতে হবে। এটা হলো নিয়ম, এটা আপনার অবশ্যই জানাইতে হবে। ওই মুচলেখা সহ আপনার প্রেরণ করতে হবে। মুচলেখা সহ তাকে যে আপনি ছাড়লেন, কি ব্যাকগ্রাউন্ডে ছাড়লেন, এটা আপনার ম্যাজিস্ট্রেটকে অবশ্যই জানাইতে হবে। তবে এগুলো কাল্পনিক, এগুলো কাল্পনিক, আইনে আছে কিন্তু বাস্তবে প্রয়োগ নাই। বুঝছেন বিষয়টা? এগুলো এখানে আছে কিন্তু বাস্তবে প্রয়োগ নাই। ওসি কোনো সময় আসামি ধরে নিয়ে আসলে, আপনার মামলার কোনো আসামি ধরে নিয়ে আসলে কাগজে কলমে ছাড়ে, দেখছেন? ছাড়ে? কাগজে কলমে ছাড়ে না। আর এই থানায় যারা চাকরি করেন তারা বুঝতে পারবেন যে এটা কোনো সময় ছাড়ে না। এখন হলো হুম, 170 ক্লোজ টু আলামত উদ্ধার কি জব্দ তালিকা মোতাবেক হবে নাকি স্যার? আপনার পুলিশের কাছে কোনো জিনিস আসবে জব্দ তালিকা ছাড়া, এটা আপনি কি করে পাবেন? আচ্ছা, জব্দ তালিকা মোতাবেক, আর সেই জব্দ এমনকি তালিকা মোতাবেক। আপনার বর্তমানে কোনো ব্যক্তিগত সম্পত্তিও যদি আপনি হেফাজতে নেন, 51 দ্বারা কিন্তু সংশোধন আনছে যে ব্যক্তিগত সম্পত্তিও যদি আপনি হেফাজতে নেন, এইটারও আপনার এখন জব্দ তালিকা হবে। আগে শুধু ছিল 51 এবং 322 পিআরবি অনুযায়ী যে শুধুমাত্র তালিকা করলেই হইতো, কিন্তু বর্তমানে ওই তালিকার পরিবর্তে জব্দ তালিকা হবে এবং ওই ব্যক্তিকে বা ওই ব্যক্তির মনোনীত কোনো সদস্যকে দিতে হবে। তাহলে যেখানে ব্যক্তিগত সম্পত্তির জন্য জব্দ তালিকা হুম, লাগে, তাহলে আলামত উদ্ধার কি আপনার ছাড়া হবে? সঠিক। এটাই আমি আমি মনে করছিলাম যে তালিকা মোতাবেক নাকি নিয়ে পরে এই তালিকা আবার, আর এই আলামত জব্দ তালিকা মোতাবেকই কোর্টে প্রেরণ করতে হবে নাকি? এইটা আপনি বুঝাই দেই। মনে করেন মারামারির মামলা, মনে করেন মারামারি হয়েছে, এখন গিয়ে আপনার আসামি ধরছেন, আসামির ঘর থেকে আবার মনে করেন একটা ছুরি উদ্ধার হয়েছে, যে মারামারির কাজে ব্যবহার করছে ছুরি, বর্ষা, তলোয়ার, ডাল, তলোয়ার, এগুলো উদ্ধার হয়েছে। এগুলো উদ্ধার হলে এগুলা কোর্টে যাবে না? প্রেরণ করতে হবে না? প্রেরণ করতে হবে তো। তো এটা আর কি এখানে বলছে, শুধুমাত্র যে মামলা প্রেরণ করে দিবেন এরকম না, কোনো কিছু উদ্ধার হইলেও ওই জিনিসটাও আপনার প্রেরণ করতে হবে। তবে যারা এএসআই আছেন, সাব ইন্সপেক্টর হবেন, একটা জিনিস খেয়াল রাখবেন, যদি কখনো কোনো জব্দ তালিকার মূল কপি আপনার কাছে থাকে, আপনি একদিনও লেট করবেন না। জব্দ তালিকার মূল কপি সবসময় জুডিশিয়াল নথিতে দ্রুত আপনি পাঠিয়ে দিবেন, ওই দিনই আলামত সহ কোর্টে পাঠিয়ে দিবেন, আপনার ঝামেলা শেষ। মনে করেন মাদক মামলা, এটা তো অরিজিনালটা তো এফআইআর এর লগেই চলে যায়, কিন্তু মারামারির মামলা, দস্যুতা মামলা, ডাকাতি মামলায় পরবর্তীতে যদি কোনো জব্দ তালিকা তৈরি করা হয়, আলামত উদ্ধার করা হয় এবং সেটা যদি কেস ডায়েরি আকারে জায়গায় জায়গায় জানাই দেওয়া হয় এবং আসামি যদি প্রেরণ করা হয় কোর্টে যে এই উদ্ধার হয়েছে, তখন অবশ্যই মূল জব্দ তালিকা আপনার কাছে রাখবেন না, এটা জুডিশিয়াল নথিতে পাঠাই দিতে হয়। এই যে এটা আপনার চার্জশিটের সঙ্গে দিলেও হবে, বাট উত্তম কাজ হচ্ছে সাথে সাথে প্রেরণ করে দেওয়া। আজকের ক্লাসটা সংক্ষিপ্ত, একদম সহজ বিষয় আমাদের জন্য, খুব বেশি ইম্পর্টেন্ট বিষয় ছিল না। আমি কিছু বিষয় ইম্পর্টেন্ট আলোচনা করি। ফৌজদারি কার্যবিধির 154 থেকে 176 পর্যন্ত পরীক্ষাতে আসবেই আসবে, একদম গ্যারান্টি, লিখে রাখতে পারেন। পরীক্ষাতে আসবেই আসবে 154 থেকে 176 ধারা পর্যন্ত, এখান থেকে প্রশ্ন আসবেই। এবং আপনি যদি অতীতের প্রশ্নগুলোও খেয়াল করেন, কখনোই এখান থেকে প্রশ্ন ছাড়া আপনার কোনো পরীক্ষা হয়নি, প্রশ্ন আসছে। ফৌজদারি কার্যবিধির 154, এটা কি কাজে লাগে? 154 হয়েছে আপনার এজাহার কি, এজাহারের বৈশিষ্ট্য কি, এজাহার লিপিবদ্ধ করার পদ্ধতি কি, এজাহারের ভুল ত্রুটি কি, এজাহারের লক্ষণ কি, সরি এই এজাহারের উপাদান সমূহ কি, তারপরে আপনার একটা গুরুত্বপূর্ণ মামলার রুজু করার ক্ষেত্রে কোন কোন বিষয়ের দিকে নজর রাখতে হয়, এই ধরনের যত কোয়ালিটির প্রশ্ন হবে সব কিছুর ক্ষেত্রে আপনার 154 থেকে উত্তর আসবে, সাথে প্রবিধানের 243। এই জিনিসটা খুব ভালোভাবে আপনারা কম্পেয়ার করে পড়বেন, পাশাপাশি রেখে পড়বেন। 154 সাথে ওয়ারবির 243, আপনি এজার সংক্রান্ত সমস্ত প্রশ্নের জটিল উত্তরগুলো আপনি পেয়ে যাবেন। টেলিফোনের মাধ্যমে সংবাদ আসলে কি করবেন, গুজব আসলে কি করবেন, তারপর মেডিকেল সার্টিফিকেটের জন্য কি করবেন, তদন্ত থেকে বিরত থাকা, আপনার এটার জন্য কোনো সুযোগ আছে কিনা, আর থাকলে সেটা কখন, থাকলে হচ্ছে 157 থেকে 159,
ফৌজদারি কার্যবিধির, এখানে কিন্তু সেটা বলা আছে, তদন্ত থেকে বিরত থাকা। 155 আমল অযোগ্য অপরাধের সংবাদ আসলে থানায় কি করণীয়? এই রিলেটেড প্রশ্নের জন্য আপনার 155 খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। 155 এইটা আমাদের পড়তে হবে। 154 যে ধরনের মামলাগুলো হয় এগুলো তদন্তের জন্য ক্ষমতাবান ওসি 156তে বলা আছে। অধিকতর তদন্তের নির্দেশ, নর্মাল তদন্তের নির্দেশ, পুনঃ তদন্তের নির্দেশ, যত ধরনের তদন্তের নির্দেশ আছে সব কিছুই আছে 156 + 3-এ। পুনঃ তদন্ত বলেন, অধিকতর বলেন, আর তো শুধু কোর্টের আদেশ বলেন, সবকিছুই আছে 156-3-এ। এই টিকার ক্ষেত্রে 156 + 3 দরকার। আর 157 থেকে 159 ইতোমধ্যে আমি বললাম যে তদন্ত থেকে আমরা বিরত থাকতে পারি কিনা। এই ধরনের যদি প্রশ্ন করা হয় যে পুলিশ অফিসার কি তদন্ত থেকে বিরত থাকতে পারে, পারলে সেটা কখন? হাতির ঝিলতান আপনি শুনছেন আমার কথা? জি স্যার। আচ্ছা, এরপরে দেখেন 160 আপনার কি কাজে লাগবে? 160টা কাজে লাগবে। সমন কি পুলিশ অফিসার দিতে পারে? বলেন পারে কিনা? ফৌজদারি কার্যবিধির 68 ধারায় যে ধরনের সমন আছে এটা পুলিশ অফিসার দিতে পারে না। বাট বাট তদন্তকারী কর্মকর্তা তিনি যদি মনে করেন তার এই ঘটনার বিষয়ে কিছু ব্যক্তি জানে, তাদেরকে তিনি পাচ্ছেন না, তাদেরকে ডাইকে আনার জন্য নোটিশ দিতে পারেন, তিনি এই ক্ষমতা তার আছে। এটা কোন দ্বারা এই ক্ষমতাটা ওসির, সরি তদন্তকারী কর্মকর্তার কোন দ্বারা এই ক্ষমতা? 160 দ্বারাই আপনার এই ক্ষমতা আছে। তার মানে এখানে সরাসরি সমন না দিতে পারলেও তাকে আসার জন্য নোটিশ দিতে পারে পুলিশ অফিসার, 160 দ্বারাই এই ক্ষমতা আছে না? তার মানে এখানে কি পুলিশ অফিসারের একটা ক্ষমতা আপনি পাইলেন না ডাইকে আনার জন্য? আরেকটা ক্ষমতা দেখাই দিই কই আছে। 94 দ্বারাই দেখেন ওসির ক্ষমতা আছে কোনো দলিলপত্র বা জিনিসপত্র ওসির সামনে নিয়ে আসার জন্য ওসি সাহেব লিখিতভাবে আদেশ দিতে পারেন কোনো ব্যক্তিকে। ওই ব্যক্তি নিজে আসলেও পারেন, আবার কাউকে দ্বারা পাঠাইলেও পারেন। আছে না এই ক্ষমতা 94 দ্বারাই, নাকি আমি বানায় বলতেছি? আছে। আপনি যখন জব্দ তালিকা করতে যাবেন সাক্ষীদের উপস্থিতি নিশ্চিত করতে হবে না? 103-এ বলা আছে না সাক্ষীদেরকে উপস্থিতি করতে হবে, এবং সাক্ষীদেরকে আপনি প্রয়োজনে ডাকতেও পারবেন। ওইখানেও কিন্তু সাক্ষীদেরকে ডাইকে আনার একটা ক্ষমতা দেওয়া আছে। আপনি যদি ওই সুরতহাল করতে যান তদন্তকারী কর্মকর্তা হিসেবে, সুরতহাল 174-এ সুরতহাল করতে গেছেন, যাওয়ার পরে 174-এ সাক্ষীদের কথা বলা আছে যে সাক্ষীদের উপস্থিতি, সাক্ষী যদি না থাকে সাক্ষীদেরকে অবশ্যই আপনার লিখিতভাবে হলেও ডাইকে আনতে পারবেন। 175-এ এই ক্ষমতা দেওয়া আছে। তাহলে এই যে ক্ষমতাগুলোর কথা আমি বললাম, 4-5টা ক্ষমতার কথা বললাম, এইগুলো পুলিশের জন্য একটা পাওয়ার না, শক্তি না কাউকে ডেকে আনার জন্য? তাহলে এইগুলো পরোক্ষভাবে সমন না? পরোক্ষভাবে সমন কিনা? তাহলে এই ধরনের কিন্তু পুলিশের ক্ষমতা নিয়ে কিন্তু প্রশ্ন হতে পারে, তখন কিন্তু আপনি এই 160টাকে কিন্তু কাজে লাগাতে পারেন। জিজ্ঞাসাবাদ বলতে কি বুঝেন? জিজ্ঞাসাবাদ বলতে কি বুঝেন? জিজ্ঞাসাবাদের পদ্ধতি বা সাক্ষ্য গ্রহণ পদ্ধতি আলোচনা করুন। পুলিশের কাছে জবানবন্দি দিতে সবাই বাধ্য কিনা, বা পুলিশ সাক্ষীর জবানবন্দি কিভাবে লিপিবদ্ধ করবে, বা সৃজনশীল প্রশ্ন আসতে পারে। আপনি গুলশান থানায় কর্মরত একজন সাব ইন্সপেক্টর, আপনার কাছে এমন একটা মামলা আছে, এই মামলার তদন্তকালে আপনি মনে করেন যে এই ইয়াতে গেলেন, গুলশান 1 নম্বরে গেলেন, গিয়ে এখানে দেখলেন যে কতিপয় সাক্ষী উপস্থিত আছে, আপনার আব্দুল কুদ্দুস, আব্দুল সুবাহান, আব্দুল রসুল নামে 3জন সাক্ষী আছে, তাদেরকে আপনি কিভাবে জিজ্ঞাসাবাদ করবেন বিস্তারিত আইনের আলোকে আলোচনা করুন। এখন তো আপনি কিছুই পারতেছেন না। আরে ভাই আইনের বেসিক জানলা, এগুলা সৃজনশীল প্রশ্ন কই থেকে পেঁচাবেন? পেঁচান, কোনো সমস্যা নাই, যতভাবেই পেঁচান, উত্তর তো আমার কাছে, কারণ আমি তো আইনটাকে জানি, তাই না? তো এখানে বেসিক বিষয়টা হলো যে পুলিশ অফিসার জিজ্ঞাসাবাদ করতে পারে কি পারে না, এই ক্ষমতা 161 ধারায় আছে না, যে সাক্ষীদেরকে আপনি জিজ্ঞাসাবাদ করতে পারবেন, আছে কি না? আছে। আচ্ছা, তাহলে এই জিজ্ঞাসাবাদের ক্ষেত্রে আপনি কি সকল সাক্ষীকে একসঙ্গে জিজ্ঞাসাবাদ করবেন, না আলাদা আলাদা? আলাদা আলাদা। তাদের জবানবন্দি আপনি লিপিবদ্ধ করতে পারেন কি পারেন না? বলেন পারেন কিনা? পারেন। ওই জবানবন্দিতে তাদের কাছ থেকে স্বাক্ষর নিতে পারেন কি পারেন না? পারেন না। 162-তে বলা আছে। আচ্ছা, না পারার ক্ষেত্রেও আমরা পারি, সেটা কখন? যদি কোনো সাক্ষী মরে যেতে থাকে, মানে মরে গেল দম, ওই যে আনোয়ার হোসেন আর প্রবীর মৃত্যুর মতো, মনে করেন হার্ট অ্যাটাক করছে, হ্যাঁ টানা মারছে, টানা মারলে আর বাঁচে না,
সিনেমায় দেখছি না আমরা, টানা মারছে তো মরছে। তো এই মরে যাওয়ার আগে কিন্তু বইলা যায় যে আমি তোর আসল বাপ না, তোর আসল বাপ অমুক ব্যারিস্টার অমুক বা অমুক গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক তোর আসল বাবা, আমরা তোর পায়ে আনছিলাম নাকি, এরকম বলে না? মানে সিনেমার কথা বললাম। তো এইরকম মরার সময় যে কথাটা বইলা বইলা মরে, এই জবানবন্দির নাম কি? মৃত্যুকালীন জবানবন্দি। তাহলে ওই সময় কিন্তু আবার স্বাক্ষর নেওয়া যায় 162 কিন্তু বলা আছে, বলা আছে না? কঠিন কোনো কিছু, একদম সহজ কিন্তু। পুলিশের কাছে প্রদত্ত কোনো এই আপনার এই যে কি বলা হয় এটাকে, জবানবন্দি, সরি জবানবন্দি না, ওই জব্দ তালিকা, তারপর সুরত রিপোর্ট, এইগুলোতে আমরা সই করতে পারি, এটা কোনো ব্যাপার না। সাক্ষীর সই এই ক্ষেত্রে নেওয়া যায়, শুধুমাত্র সাক্ষীর জবানবন্দির ক্ষেত্রে সই নেওয়া যাবে না। এর ব্যতিক্রম কি আছে যে জবানবন্দিতে সই নেওয়া যায়? কেউ জানেন আপনারা এর ব্যতিক্রম আছে কিনা? সাধারণত বলছে স্বাক্ষর নেওয়া যাবে না। কোন ধরনের জবানবন্দিতে স্বাক্ষর নেওয়া যাবে? আমি তো দুইটা বলেই দিছি, মৃত্যুকালীন জবানবন্দি আর জব্দ তালিকা বা সুরতহাল। আর কি আছে বলেন, ব্যতিক্রম আর কি আছে? ব্যতিক্রম কিন্তু আরেক জায়গায় আছে, ফৌজদারি কার্যবিধিতে না, অন্য একটা আইনে আছে, যে কিন্তু আমি কিন্তু ক্লাসে বলছি, আপনাদের কারো মনে আছে? সব খেয়াল আইছেন ওর স্যালানের মতন পানি দিয়ে বিলা, মনে নাই? ক্লাসের সময় বলছি সন্ত্রাস বিরোধী আইনে, সন্ত্রাস বিরোধী আইনে যখন সাক্ষীকে জিজ্ঞাসাবাদ করা হয়, সাক্ষী যদি তার জবানবন্দি নিজে লিখে দিতে পারে, তবে তিনি নিজের হাতে লিখে সিগনেচার করে জবানবন্দি জমা দিবে। আর যদি দারোগা সাহেব লিখে, সাক্ষী পড়বে, পড়ে যদি সঠিক থাকে তিনি সাক্ষী স্বাক্ষর করবেন। এটা ব্যতিক্রম। প্রত্যেক জিনিসের ব্যতিক্রম থাকে না? থাকে কি না? থাকে। এইটাও একটা ব্যতিক্রম জানা রাখেন, ক্লাসে আমি এর আগে বলছি, খেয়াল করছেন না? সন্ত্রাস বিরোধী আইন আমরা যখন পড়বো তখন আমরা দেখতে পারবেন। আমার এই মুহূর্তে যতটুকু মনে পড়ে, সন্ত্রাস বিরোধী আইনের সম্ভবত 21 ধারা, 21 ধারাতে, এরকম 21 ধারা হওয়ার সম্ভাবনা বেশি। আপনি পড়লে কিন্তু বুঝতে পারবেন। ভীতি দেখায় জবানবন্দি নিতে পারে, এ ক্ষমতা পুলিশকে দিছে আইন, দিছে? দিছে না, না করছে। 163-তে একে কিন্তু না করছে। 163-এর এখানে আরো বলছে যে যদি কেউ নিজের থেকে কোনো সাক্ষ্য দিতে আসে, পুলিশ কি তাকে ভয়ভীতি দেখায় না করতে পারে? পারে কিনা? পুলিশ এখানে নাও করতে পারে না। অতএব পুলিশ কারো কাছ থেকে জোর করে নিতেও পারে না, এবং কেউ দিতে চাইলে তাকে থামাতেও পারে না। পরে হলো 164, ম্যাজিস্ট্রেট কর্তৃক স্বীকারোক্তি লিপিবদ্ধকরণ এবং গুরুত্বপূর্ণ সাক্ষীর জবানবন্দি রেকর্ডকরণ। তো ম্যাজিস্ট্রেট তার জবানবন্দি রেকর্ড করবেন, তাকে ভালো করে বুঝাবেন, তাকে পরীক্ষা করবেন, তাকে বুঝাই দিবেন যে আপনি জবানবন্দি দিতে বাধ্য না, আপনি জবানবন্দি দিলে আপনার শাস্তি হতে পারে। এরপরেও যদি কেউ জবানবন্দি দেয়, আপনার ম্যাজিস্ট্রেট তার জবানবন্দি গ্রহণ করবেন। পরে আছে 165 ধারা। 165-তে বলা আছে যে পুলিশ অফিসার থানা এলাকার ভিতরে তল্লাশি করতে পারেন, করবেন, করাতে পারেন। করাতে পারেন দেখে খালি করাইতেই থাকবেন, করাতেই থাকবেন, জিনিসটা এরকম না ভাই। যেটা আপনার দায়িত্ব আপনি নিজে পালন করবেন, যতদূর সম্ভব আপনি নিজে যায়েন, অন্যকে পাঠায়েন না। তবে যখন পাঠাইতেই হয় তখন লিখিতভাবে আদেশ দিয়েন। আপনিই করেন আর যেই যাক, 102, 103 মাইনে চলতে হবে। একইভাবে যখন ভিন্ন থানা এলাকায় দরকার তখন 166-তে বলছে যে আপনি তাদের কাছে পত্র প্রেরণ করতে পারেন, পত্র প্রেরণ করে তাদের মাধ্যমে করাতে পারেন, অথবা অথবা কি করতে পারেন, আপনি জরুরি পরিস্থিতিতে নিজে যাইতে পারেন। কি করতে পারেন? জরুরি পরিস্থিতিতে আপনি নিজে তাদের কাছে গিয়ে তল্লাশি করে নিয়ে আসতে পারেন। ক্লিয়ার? যদি উদ্ধার করতে পারেন তাদেরকে জব্দ তালিকা দিবেন, আর ওইখানে যখন প্রবেশ করবেন তাদেরকে আপনি জানাবেন। 166-তে এটা বলা আছে। 166-তে আমরা রিমান্ড সম্পর্কে বুঝছি, তাই না? রিমান্ড কি, রিমান্ড মঞ্জুর কে করতে পারে, কতদিনের জন্য করতে পারে। তারপরে আমরা এখানে 166-র ভিতরে আমরা দেখছি যে আপনার রিমান্ডে নেওয়ার সময় মেডিকেল করতে হবে, তারপর বিচারকের সামনে হাজির করতে হবে, বিচারক তার A to Z জিজ্ঞাসাবাদ করবেন। যদি মনে করেন যে এখানে মেডিকেল রিপোর্ট পুনরায় দরকার আছে, তাকে আবার মেডিকেল করাবেন। আবার মেডিকেল করে কি করবেন, যদি দেখেন যে কোনো ধরনের মারধর জখম করা হয়েছে, তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে। আর না থাকলে তো যথারীতি তাকে প্রেরণ করে দিতে হবে। 15 দিনের পরেও যদি জিজ্ঞাসাবাদের জন্য প্রয়োজন হয়, তবে এই ক্ষেত্রে আপনার তাকে কি করা যায়, বড়জোর, বড়জোর কি করা যায়, বড়জোর বিচারিক হেফাজতে রাখা যায়, পুলিশ হেফাজতে না। তো বিচারিক হেফাজত কি? পুলিশের হেফাজত ব্যতীত
আপনার ম্যাজিস্ট্রেটের নির্দেশে অন্য যে হেফাজতে রাখা হয় সেটাই হলো কি বিচারিক হেফাজত, পুলিশের হেফাজতে থাকবে না। তখন সেখানে জিজ্ঞাসাবাদের একটা সুযোগ আদালত দিবে। 167 কতে বলা আছে শোন অ্যারেস্ট। শোন অ্যারেস্ট মানে গ্রেফতার দেখানো। কি দেখানো? গ্রেফতার দেখানো। যখন আপনি মামলা তদন্তকারী কর্মকর্তা একজন আসামিকে জেলে আছে আপনি জানতে পারছেন, কিন্তু সে আপনার মামলারও আসামি, এখন আপনি আবার ওই কোর্ট বরাবর আবেদন দিলেন তাকে আপনার মামলায় গ্রেফতার দেখানোর জন্য। কোর্ট যখন এটা গ্রহণ করবে তখন ওই আসামিকে আপনি গ্রেফতার ছাড়াও অটোমেটিক আপনার মামলায় গ্রেফতার হয়ে গেছে। আবার ধরেন আপনি গ্রেফতার করছেন, আপনি গ্রেফতার করে হাজতে দিয়েছেন, পরবর্তীতে মামলা তদন্ত করছেন ডাকাতি মামলা আরেকটা, ওই মামলাতে দেখলেন যে তথ্য মতো নিয়ে দেখলেন 1 মাস আগে আপনি যারা চালান করছেন ওই আসামি আবার এই মামলার ঘটনার সাথেও জড়িত। এখন আপনি কি করবেন? এখন এখন আপনি কি করবেন? এখন আপনি যে কাজটা করবেন সেটা হইলো তাকে আবার এই মামলাতে গ্রেফতারের জন্য আবেদন করবেন। তখন আদালত যদি মঞ্জুর করে তাহলে এটাই হইলো কি শোন অ্যারেস্ট, মানে গ্রেফতার দেখানো। আর 168 তো আমরা আজকেই পড়লাম, তাই না? ওসির অধস্তন যদি কেউ তদন্ত করে সে তদন্ত রিপোর্ট ওসিকে জানাবে। 169 আমরা পড়লাম যদি সাক্ষ্য প্রমাণ অপর্যাপ্ত হয় তাহলে আসামিকে প্রেরণ করার দরকার নাই, আসামিকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া যাবে। 170 পড়লাম সাক্ষ্য প্রমাণ পর্যাপ্ত হলে মামলা ম্যাজিস্ট্রেটের কাছে প্রেরণ করতে হবে। যদি জামিনযোগ্য হয় তাহলে আসামিকে জামিনেও দেওয়া যাবে। এই ক্ষেত্রে আপনার যে মামলার বাদী যদি আলামত উদ্ধার হয় আলামত প্রেরণ করতে হবে। মামলার যে বাদী বা সাক্ষী আছে তাদের কাছ থেকে মুচলেকা নিতে হবে। কি মুচলেকা? যে তারা কোর্টে হাজির হয়ে জবানবন্দি দিবে তাদের কাছ থেকে এই ধরনের মুচলেকা নেওয়া যাবে। তারপরে আপনার এখানে আরো বাকি দরকার নাই। 171 আমরা দেখলাম যে এই যে মুচলেকা যখন আমরা দাবি করছি, মুচলেকা আমরা দাবি করছি, এই মুচলেকা যদি অস্বীকার করে, মানে প্রথমে বলছে যে সাক্ষীকে জোর করা যাবে না, অসুবিধায় ফেলানো যাবে না, সাথে যাওয়ার জন্য বলা যাবে না। যদি মুচলেকা অস্বীকার করে 170 যে মুচলেকা দাবি করছিলাম এই মুচলেকা যদি না দিতে চায় তাহলে ওই অবাধ্য সাক্ষী বা ফরিয়াদিকে আপনার কি করতে হবে? গ্রেফতার করে হাজির করতে হবে ম্যাজিস্ট্রেটের কাছে। তারপরে ম্যাজিস্ট্রেট তারে যতক্ষণ পর্যন্ত সে আপনার এখানে মুচলেকা না দেয় ততক্ষণ পর্যন্ত তাকে কি করতে হবে? তার জবানবন্দি না নেওয়া হয় ততক্ষণ পর্যন্ত তাকে আটক রাখতে পারবে, এটা ম্যাজিস্ট্রেটের ব্যাপার। এই ধরনের সাক্ষীকে যখন গ্রেপ্তার করা হবে তখন হাত করা লাগানো যাবে না, মন থাকবে। 171 যে ধরনের সাক্ষীকে গ্রেপ্তার করা হয় এই ধরনের সাক্ষীকে গ্রেপ্তারের সময় হাত করা ব্যবহার করা যাবে না। তারপরে বলছে এ পর্যন্তই আর লাগবে না, এরপরেরটা তো বইলাই দিছে যে যাই বলা থাকুক না কেন দায় দায়িত্ব পুলিশেরই, সাক্ষী হাজির করার দায় দায়িত্ব কার? পুলিশেরই। যতই বলা হোক যে অসুবিধায় ফেলানো যাবে না, এই করা যাবে না, সেই করা যাবে না, কিন্তু পরে আবার ঠিকই দিয়ে দিছে যে দায় দায়িত্ব পুলিশেরই। এই হলো আমাদের ফৌজদারি কার্যবিধির আজকের ক্লাস এবং রিভিশন। 67তে 67 শোন অ্যারেস্ট। আবার ওই রাহাতের একটা বইতে দেখলাম গত বছর দেখলাম যে 151তে লেখা পুনরায় গ্রেপ্তার এবং শোন অ্যারেস্ট 351তে আর কি। আচ্ছা, আপনাকে ধন্যবাদ। প্রথমে হইলো যে আসলে কারো নাম সহ কোনো কিছু না বলাই ভালো। আমি আপনাকে বলে দিই শুনেন, এটা 2025 সালের সংশোধন হয়েছে, বুঝতে পারছেন? 2025 সালে সংশোধন হয়ে শোন অ্যারেস্টের আগে কোনো নির্দিষ্ট ধারাই ছিল না, বুঝতে পারছেন মিরাজ সাহেব? জি স্যার, জি স্যার। শোন অ্যারেস্টের কোনো নির্দিষ্ট ধারাই ছিল না। এই এটার কনফিউশন থাকার কারণে, তর্ক করার কারণে আপনার শোন অ্যারেস্ট অনেক সময় মঞ্জুর হইতো অনেক সময় হইতো না, আইনগত ভিত্তি না থাকার কারণে। যার কারণে 2025 সালে যে সংশোধন হইলো এখানে 167 ক নামে একটা ধারা দিয়ে শোন অ্যারেস্টের একটা বিষয় যুক্ত করে দিছে। এবার আপনি বুঝছেন কিভাবে হইলো। জি স্যার। তাহলে কালকে কিন্তু কঠিন সাবজেক্ট, আগামীকালকে ভিডিও 172 কেস ডায়েরি, এটার সাথে প্রবিধান পড়ে ফেলবেন 263, 264 এবং 68, 263, 264, তিনটা প্রবিধান পড়বেন। 68, 263, 264 এই তিনটা প্রবিধান আর সিআরপিসির হচ্ছে 172, এই তিনটা মিলায় হইলো কেস ডায়েরি। কেস ডায়েরির A to Z আগামীকালকের পড়াশোনা। 165 ধারা 1 স্যার আছে সার্চ ওয়ারেন্ট বাধ্যতামূলক। সার্চ ওয়ারেন্ট কোনগুলো স্যার? সার্চ ওয়ারেন্ট তো এখানে না, এটা হচ্ছে তল্লাশি করার ক্ষমতা, বুঝছেন? এখানে একটা মানে একে আছে স্যার, একে আছে
যদি এক্ষেত্রে সার্চ ওয়ারেন্ট বাধ্যতামূলক সেক্ষেত্রে এভাবে তল্লাশি করা যাবে। সার্চ ওয়ারেন্ট কোনগুলো জিনিস স্যার বলতে চাইছি। সার্চ ওয়ারেন্ট আছে আপনার 96 ধারা ফৌজদারি কার্যবিধির, 98, 99 ক, 100, তারপরে অস্ত্র আইনের 25, এগুলো হলো সার্চ ওয়ারেন্ট। আপনি তল্লাশি করার জন্য ম্যাজিস্ট্রেট যখন আপনাকে আদেশ দেয়, সেই আদেশটাই হলো সার্চ ওয়ারেন্ট।